সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন লিডার অফ অপোজিশন অমিত জৈন, উপস্থিত আছেন কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের বিবেক সিং এবং আমার বিধানসভার কনভেনার তথা সাংগঠনিক জেলার সহসভাপতি রাজু সাহা মহাশয়। নির্বাচনী প্রচার হচ্ছে। প্রচারে আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরকে করছেন, অন্যান্য কর্মী নেতাদেরকে করছেন। আজকে আমি আমার নিজস্ব দু তিনটে কথা বলব। প্রথম কথা, শিলিগুড়ি শহরে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি বা স্কুটি নিয়ে যাই, যাদের ভালোবাসা আমাকে সর্বদা উৎসাহ যোগায়, তারা মূলত সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশে। আপনারা জানেন যে রাস্তায় পথ চলতি টোটো হোক, রাস্তায় উপস্থিত সাফাই কর্মচারীরা হোক, হকাররা হোক, কর্পোরেশনের হেলথ ওয়ার্কাররা হোক, আইসিডিএস ওয়ার্কার বা অঙ্গনারী ওয়ার্কাররা হোক, বিশ্বাস করবেন না, এদের ভালোবাসায় আমি সম্পৃক্ত, আমি সিক্ত। এতদিন এই কাজগুলো করবার ক্ষেত্রে বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে এই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করেছি এবং সাম্প্রতিক কালে আমি পরিবহন সচিবকেও আপনারা একটি চিঠি লিখেছিলাম, যেখানে একজন টোটো মালিক সর্বোচ্চ কতগুলো টোটো কিনতে পারেন এই নিয়ে প্রশ্ন আমি করেছিলাম, আরটিআইও করেছি এবং আমি অনুরোধ করেছিলাম যে এই বিষয়ে একটি সংখ্যা নির্ধারণ করা হোক এবং যারা টোটো চালক, তাদের যার নিজস্ব গাড়ি নেই, তাদের টোটো কিনবার জন্য সরকারের পক্ষ থেকে লোন দেওয়া হোক, যেটা কিস্তির মাধ্যমে তারা শোধ করতে পারে। আমি ব্যক্তিগতভাবে টোটো চালকদের সাথে কথা বলে এই বিষয়টি তুলেছি এবং আজকে এই সাংবাদিক সম্মেলনে কথা দিচ্ছি যে ভবিষ্যতে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে নিশ্চিতভাবে তাদের প্রতি সুবিচার করা। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে মনে আছে যে আইসিডিএস ওয়ার্কার, তাদের যে মোবাইল, সেই মোবাইলের টাকা দীর্ঘদিন কেন্দ্রের কাছ থেকে পাওয়ার পরেও ফেলে রাখা হয়েছিল। সেই টাকা যাতে রাজ্যের সরকার দেয় এবং আইসিডিএস ওয়ার্কার কেন্দ্র এবং রাজ্যের থেকে যেহেতু ভাতা পায়, সেই ভাতার ক্ষেত্রে অনেক রাজ্য প্রচুর পরিমাণ ভাতা যেহেতু তাদেরকে দেয়, তো সেই দাবি তোলবার পরে রাজ্যের সরকার মাথা নত করে কিছুটা অর্থ বাড়িয়েছিল, কিন্তু ভবিষ্যতে হেলথ ওয়ার্কার, আইসিডিএস ওয়ার্কারদেরকেও একইভাবে তাদের ভাতা বৃদ্ধি করবার ক্ষেত্রে রাজ্যের সরকার গঠন হলে নিশ্চিতভাবে এই বিষয়গুলো আমরা ভাবব। এর পাশাপাশি আপনারা জানবেন যে আমাদের শহরে বিভিন্ন ধরনের গরিব ব্যবসায়ীরা আছেন এবং আমি মাঝে মাঝে দেখি এদেরকে স্বয়ংসম্পূর্ণ করবার জন্য যখন লোনের ব্যবস্থা কেন্দ্রের সরকার করে, সেইটাকে ঘুরিয়ে কেন্দ্রের নাম মুছে দিয়ে নিজেদের নাম হিসাবে চালানোর চেষ্টা করে। সর্বশেষে যে বিষয়টি বলবো, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের যেহেতু থাকবার আমার সুযোগ হয়েছিল মেয়র পরিষদ হিসাবে, কাউন্সিলর হিসাবে, সেখানকার সাফাই কর্মচারীরা বর্তমান মেয়রের আমলে ভয়ঙ্করভাবে বঞ্চিত হয়েছে। সম্মানীয় অশোক ভট্টাচার্যের সময় যে পরিমাণ মাইনে বা সাম্মানিক তাদের ওয়েজেস বৃদ্ধি হয়েছিল, বর্তমান মেয়র সাহেবের সময় সেই পরিমাণ মাত্র 1% হয়তো বৃদ্ধি হয়েছে, যেটা একেবারেই অপর্যাপ্ত। ঠিক এরই উল্টো চিত্র আমরা দেখেছি, বা আমি সবসময় বলি যে কলকাতা থেকে শিলিগুড়ি শাসক দলের কাউন্সিলরদের যে পরিমাণ অর্থ তারা অর্জন করেছেন কোনো কিছু না করে, একদিকে কর্পোরেশনের কর্মীরা পেটে গামছা বাঁধছে, অস্থায়ী কর্মচারীরা, আরেকদিকে কর্পোরেশনের শাসক দলের কাউন্সিলররা, তাতে মেয়রও বাদ নেই, কেননা মেয়র সাহেব তো আবার ওনারই মেয়র পরিষদ দ্বারা বিভিন্ন ধরনের উপাধিতে ভূষিত হয়ে আছেন। ফলে এই যে প্রচুর অর্থ উপার্জন করা রাজনীতিকে যে ব্যবসায় পরিণত করেছে,
রাজ্যে তৃণমূল কংগ্রেস নামক শাসক দল, সেটাও কিন্তু আমরা মনে করি মানুষের মনে রাখা দরকার। ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোজনা বিশ্বকর্মা যোজনা, পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেটা এখানে চালু করতে দেওয়া হয়। এই যে বিরাট অংশের মানুষ, এদের আশীর্বাদ নিয়েই তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে বিদায় নেবে। আমার পাশে অমিত বসে আছে, হঠাৎ করে বললো, শঙ্করদা আমাদের স্টার ক্যাম্পেনারের দরকার নেই, আমাদের মমতা ব্যানার্জি স্টার ক্যাম্পেনার। কারণ ওনাকে দেখলেই মানুষ বিজেপিকে ভোট দেবে, ওনার থেকে আর কে বড় স্টার ক্যাম্পেনার হতে পারে? মানুষের অ্যান্টি ইনকামবেন্সি এই পরিমাণে রয়েছে। জোক অ্যাপার্ট, আমি শুধু এইটুকু বলি, এই সামগ্রিকভাবে যে কথাগুলো বললাম, এটা ভবিষ্যতে ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে সংকল্প, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 2026 সালে সরকার গঠন করবে। এটা যত নিশ্চিত হচ্ছে, তত রাজ্যের শাসক দলের মধ্যে ভয় বাড়ছে। এমনকি মডেল কোড অফ কন্ডাক্ট চলবার সময় মাননীয় মেয়র সাহেব যে টক টু মেয়র নামক অনুষ্ঠানটি করেছেন, এটা আসলে ওনার ভয়ের কারণ। যোগাযোগ বিচ্ছিন্ন, অধ্যত্ত, অহংকারী, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এমনকি দলীয় সহকর্মীদেরকেও ঘন্টার পর ঘন্টা বাইরে বসিয়ে রেখে না দেখা করা, এই ধরনের একজন অহংকারী মানুষ, তিনি এই ভয়েরই শিকার হয়ে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে তিনি যেটা করেছেন, সেটা ওনার কাছ থেকে কাম্য ছিল না। এই ব্যাপারে আমি ইসিআই কে জানানোর সাথে সাথেই নির্বাচন কমিশন তৎপর হন এবং তারা আমাকে বিষয়টি দেখবার কথা দিয়েছেন, এবং আমি আশা রাখি নির্বাচন কমিশন এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবে, এটা আমার আশা। এইটুকুই আমার মুখ্যত আজকে বলার। এবার আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলে নেই। হ্যাঁ, টক টু মেয়র হওয়ার সাথে সাথে অনেকেই আমাকে জানান, এবং মেয়র সাহেব যে বিল্ডিং এ বসে কাজ করেন, সেই বিল্ডিং থেকেও আমাকে জানানো হয়েছে যে মেয়র সাহেব অন্যায়ভাবে টক টু মেয়র করছে, দাদা তুমি শিগগিরই বিষয়টিকে দেখো। এবং অদ্ভুতভাবে কমিশনার আর সেক্রেটারি মনে হয় আজকে উপস্থিত ছিলেন না, তারা জানেন যে এটা আইন ভেঙে হচ্ছে। তবে মেয়র সাহেবের আমার কষ্ট হয়, দুঃখ হয়। মেয়র সাহেব মাঝে বিবৃতি দিয়েছিলেন, আমার কমিশনার কথা শোনে না, আমার মেয়র পরিষদরা কথা শোনে না, আমার স্টাফরা কথা শোনে না, আমি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করবো। মানে ক্লাস 5-এর বাচ্চার মতন। 50 বছরের রাজনীতি করেছেন, কিন্তু রাজনীতিতে ক্লাস 5 উত্তীর্ণ হতে পারেননি, সেইটা কিন্তু ওনার এই সমস্ত বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায়। তবে একটা সুবিধা আছে, এগুলো কথা গিয়ে ওখানে কেউ বলবে না, এটা একটু আমার ভালো লাগে। বলি, আর কারো কোনো